হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশেষে অনেক কিছুর পরে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতলো। ম্যাচের যে অবস্থা ছিল আসলে শেষ পর্যন্ত যতক্ষণ না বাংলাদেশ জিততেছিল, যতক্ষণ না জয় কনফার্ম হচ্ছিল, তার আগ পর্যন্ত বোঝা যায়নি আসলে কি বাংলাদেশ জিতবে কিনা। কারণ যদিও আপনার শুরুর থেকে যদি বলতে যাই, শুরুর যে জিনিসটা যে বোলিংটা যথেষ্ট ভালো বোলিং হয়েছে, কিন্তু ব্যাটিংয়ে যে মাত্র ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে কলাপস করা, তারপরে মাঝখানে এত ভালো ব্যাটিং করে শেষে আবার এসে এত প্যানিক করে তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়া, এই জিনিসগুলো আসলে বাংলাদেশের একটা কমন ফ্যাক্টর। শেষের দিকে অবস্থাটা এমন হয়ে গেছে, যখনই হচ্ছে সাকিব আউট হয়েছে, একদম সাকিব একটা রং টাইমে আউট হয়েছে, এবং ওই রং টাইমতে আউট হওয়ার পরে কিন্তু আলটিমেটলি রিশাদ এসে রিশাদও সেম ভুলটা করলো সাকিবের মতো, এবং রিশাদের পরে তাসকিন তো এসে বল বুঝার আগেই প্রথম বলে এলবিডব্লিউ হয়ে গেল। ইভেন হচ্ছে আপনার তানজিম হাসান সাকিব, সেও সেম ভুল করতেছিল, সেও আলটিমেটলি শট করতে যাচ্ছিল, লাক ভালো সে আউট হয় নাই, এই কারণে আলটিমেটলি বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতছে। তবে এখানে যার নামটা সবার আগে চলে আসবে, মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের কথা এই কারণে বলতে হবে, দিন শেষে দেখা গেল আমাদেরকে আসলে ম্যাচ জেতাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদই। এই যে আমরা বলি যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে কি টাইপের ব্যাটসম্যান, বা তাকে নিয়ে অনেক ধরনের কথা বলি, আমরা পজিটিভ কথা বলি, নেগেটিভ কথা বলি, কিন্তু আপনি যদি এই ম্যাচটা দেখেন ঠান্ডা মাথায়, যেভাবে ম্যাচটা শেষ করা দরকার ছিল ঠিক সেভাবে সে শেষ করেছে। তার ছক্কাটা বলতে হবে একদম ওই মুহূর্তে ফুল টাচ বলটা যখনই সে পেলো, সে কিন্তু মারার বল ৬ মেরে দিছে, এবং এটা যদি সে একটু চিন্তা করতো যে না আমি এখন মারতে যেয়ে যদি আউট হয়ে যায়, কনফিউশনে থাকতো, তাহলে কিন্তু বিপদ বাড়তো। তো সেই জায়গা থেকে মাহমুদুল্লাহর ফিনিশিং, অবশ্যই মাহমুদুল্লাহ ফিনিশিং এ সে সব থেকে বেস্ট বা সবসময় বেস্ট, এটা আমরা সবাই বলে আসতেছি। বাট তাও দেখা যায় তার পেছনে যত সমালোচনা হয়, তাকে নিয়ে যে কথাবার্তা হয়, সেগুলোর আসলে যে একটা যে থাকে না, যে মানুষ আসলে কথা যখন বলে, মানুষ আসলে অনেক কিছু ভেবে বলে না, সেই জিনিসটাই আলটিমেটলি চলে আসছে মাহমুদুল্লাহ আজকে ইনিংসে। আজকে ইনিংসে সে আবার বুঝিয়ে দিল যে আসলে তাকে কেন বেস্ট ফিনিশার বলা হয় বাংলাদেশের। এখন আমি যদি এই ম্যাচের অ্যানালাইসিস আমি যদি শুরু থেকে আসি, শুরুতে দেখেন, শুরুতে যে ব্যাপারটা হয়েছে, শ্রীলঙ্কা শুরুতে কিন্তু তারা মেরেই খেলতেছিল, তাদের অ্যাপ্রোচ ছিল তারা টি-20 সুলভ খেলা, এবং তারা প্রথম 5 ওভারেই কিন্তু, প্রথম 6 ওভারেই তারা মোটামুটি 50-এর আশেপাশে রান চলে গেছে। এখন এই যে শুরুতে তারা এভাবে মেরে খেললো, আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে শ্রীলঙ্কা যদি এরকম মেরে খেলে, তাদের যদি দেখা যায় প্রথমে আমরা উইকেট পাচ্ছি না, তারা মেরে খেলতেছে, এরকম হলে আমাদের প্যানিক করার দরকার নেই। কারণ শ্রীলঙ্কার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে তারা যদি একবার কলাপস করা শুরু করে, তারা কন্টিনিউয়াসলি কলাপস করা আরম্ভ করে। সো আমাদের ওই জিনিসটাই খুঁজে বের করতে হবে, এবং আমাদের ওই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যখন তারা আলটিমেটলি কলাপসের মধ্যে চলে যায়, কারণ তারাও আলটিমেটলি প্যানিক হয়ে যায়। এখন শ্রীলঙ্কার ব্যাটিং এ দেখেন, শ্রীলঙ্কার প্রথমে তাসকিন উইকেট পেল, এরপরে 50 রানের মতো প্রায় হয়ে গেছে, কোনো উইকেট পড়তেছিল না। এরপরে কিন্তু আপনার আলটিমেটলি দেখা গেল মুস্তাফিজ এসে উইকেট নিল। দেন রিশাদের কথা খুব আলাদাভাবে বলতে হয়, রিশাদের বোলিং আজকে টপ নচ বোলিং ছিল, এবং রিশাদের যে ব্যাপারটা ছিল, রিশাদকে আসলে যেটা নিয়ে তাকে নিয়ে কথা হচ্ছিল, তার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যে জিনিসটা অনেকদিন ধরে খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে অনেকেই বলতেছিল তার ব্যাপারে। সো একটা লেগ স্পিনার যে কত দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেটা কিন্তু রিশাদ দেখিয়ে দিয়েছে, এবং রিশাদ বাংলাদেশের জন্য একটা ফিউচার হতে যাচ্ছে, এটা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। রিশাদের বোলিং এর কারণে কিন্তু আলটিমেটলি রিশাদ শেষের, বিশেষ করে শেষের 6 ওভার 6-7 ওভারে আমরা যেভাবে গেমে ব্যাক করেছি, সেটা অসাধারণ। এবং রিশাদের ওই ওভারটা, রিশাদ যে ওভারটাতে পরপর 2 উইকেট তুলে নিল, সেই ওভারের কথা আপনার আলাদা করে বলতে হয়। বোলিং এ আমার কাছে আসলে বাংলাদেশ যেভাবে কামব্যাক করছে সেটা দারুণ ছিল, বোলিংটা যথেষ্ট ভালো হয়েছে। ফিল্ডিংটা কিছুটা প্রবলেম ছিল, ফিল্ডিংটা যদি আরেকটু বেটার করতে পারতো, সেক্ষেত্রে আমার মনে হয় রান হয়তো বা ওদের আরো 10 থেকে 15 রান কম হতে পারতো। এটা হচ্ছে বোলিং সাইডের বা ফিল্ডিং সাইডের কথা। ফিল্ডিং এমনিতে ওভারঅল খুব একটা খারাপ হয় না, বাট কিছুটা জায়গায় ডেভেলপ করার সুযোগ আছে। বোলিং এর ক্ষেত্রে আসলে বোলিং এর থেকে আমার যে জিনিসটা নিয়ে কনসার্ন আমি, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে। শান্তর প্রথম শুরুর দিকে ক্যাপ্টেন্সিতে তার আসলে অনেকগুলো ভুল ছিল, সেটা সে যত দ্রুত এটা নিয়ে কাজ করবে দলের জন্য সুবিধা হবে। কারণ শুরুতে স্লিপ না রাখা বা বলার কাকে কখন ইউজ করতে হবে, সেই জিনিসটা যদি সে ঠিকভাবে করতে না পারে, তখন আলটিমেটলি যেটা হবে, অপোনেন্টের জন্য ইজি হয়ে যাবে রান তোলাটা। কিন্তু এই জিনিসগুলো একপাশে রেখে যেটা নিয়ে সব থেকে বেশি কথা হবে, সেটা হচ্ছে আমাদের ব্যাটিং। আমাদের ব্যাটিং এ যে সমস্যাটা, ব্যাটিং এ দেখেন 125 রানের টার্গেট, 125 রানের টার্গেট, আপনার মাইন্ডসেট কি থাকবে? অবভিয়াসলি লো স্কোরিং ম্যাচ হচ্ছে,
অপোনেন্ট চাইবে আপনার শুরুতে উইকেট নিয়ে আপনাকে প্রেসারে ফেলতে। এখন এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। হয় আপনি যেটা করতে পারেন তাহিদ যে কাজটা মাঝখানে করলো, মেরে কয়েকটা 6-4 মেরে রান কিছুটা আগানো, দেন আস্তে আস্তে রিল্যাক্সে খেলা অপোনেন্টকে প্রেসারে ফেলে। অথবা আপনি যেটা করতে পারেন শুরু থেকে সিঙ্গেল নিয়ে খেলতে পারেন। এর বাইরে আপনি যেটাই করতে যাবেন, আপনি যদি বেশি ডট দেন বা আপনার যদি উইকেট চলে যায়, তখন যেটা দেখা যাবে আপনি নিজেই প্রেসারে পড়ে যাবেন। সো আলটিমেটলি বাংলাদেশের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, সৌম্য শুরুতে খুবই একটা বাজে আউট হয়েছে। সে নিজেও বুঝে নেই সে কি শট করছে, যদিও এটা আসলে এজ হয়ে বল উপরে চলে গেছে। এটা সৌম্যর আসলে মিস টাইমিং বলতে হবে। বাট সৌম্যর আসলে এই জিনিসটা সৌম্যর একার ক্ষেত্রে না, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে কারণটা, যে তাদের মধ্যে একটা ভয় ছিল, তাদের মধ্যে একটা সংশয় ছিল যে আমরা আসলে কি করব। যদি শুরু থেকেই সিঙ্গেল নিয়ে খেলতো, মাঝখানে সিঙ্গেল নিতে নিতে একটা বাজে বলে গ্যাপ শট খেলা, এই জিনিসগুলো খেললে কিন্তু বাংলাদেশের এই সমস্যাটা হতো না। বাংলাদেশ কিন্তু আলটিমেটলি আজকে আবার সেম প্রবলেমে পড়ছে, শুরুতে 3টে উইকেট। ইভেন শান্ত যে উইকেটটা যে সময় আউট হয়েছে সেটাও খুব বাজে শট ছিল, কারণ থুসারার ওইটা লাস্ট ওভার ছিল। তো থুসারার লাস্ট ওভার আমি কি কারণে যে ওই সময় শট করবো, এটা স্বাভাবিকভাবেই সবাই তখন বলতেছিল যে এই সময় এই শট খেলার কোনো দরকারই নেই, এটা স্বাভাবিক বিষয় একটা। তো শান্ত এই জায়গায় একটা ভুল করছে। আর আমার কাছে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা যদি এই থুসারার কথা যদি বলতে হয়, থুসারা পাথিরানা এই দুইজনের একটা কমন ফ্যাক্টর আমি বলি, কমন ফ্যাক্টর আমি পার্সোনালি আমার অবজারভেশনে যেটা মনে হয়েছে, বা আমি এজ এ প্লেয়ার যদি চিন্তা করি, বা আমি নিজে যদি ব্যাটিং করতাম, সেক্ষেত্রে যদি আমি ওই সময়টাতে থাকতাম আমি কি করতাম বা আমার মাইন্ডসেটে কি ঘুরতো, সেটা হচ্ছে নর্মাল জিনিস। থুসারা দেখবেন যখন হচ্ছে থুসারা ইয়েকে তানজিদ তামিমকে যখন আউট করলো, খুব একদম আপনার ইয়র্কার লেন্থে একটা বল ছিল, স্বাভাবিক ওদের বলগুলো ইয়র্কার লেন্থের বল আসবে, খাটো লেন্থের বল আসবেই, তাদের দুইজনের মেন অস্ত্র এটা, তাদের দুইজনের মেন অস্ত্র এটাই, তারা বাউন্স দিবে, ওই বাউন্সটা হচ্ছে আপনাকে ট্র্যাপে ফেলা। যেমন আপনি যদি ইয়েরটা দেখেন, এই রিশাদের আউটটা দেখেন, রিশাদের ক্ষেত্রে সেম জিনিস, রিশাদকে প্রথম বলটা বাউন্স দিল, রিশাদ 6 মারতে গেল, আপার কাট করতে গেছে, আপার কাট হয় নাই, তখন কিন্তু মাহমুদুল রিয়াদ তাকে অলরেডি একবার তাকে সাবধান করলো যে এইভাবে করতে গেলে আউট হয়ে যাবে। ঠিক পরের বলটাতে আমি বলতেছিলাম যে এই বলে একটা ইয়র্কার দিবে এই ম্যাচ, কারণ থুসারা পাথিরানা এরা সেম টু সেম হচ্ছে মালিঙ্গা ক্যাটাগরির। তো মালিঙ্গারও আলটিমেটলি প্রধান অস্ত্র হচ্ছে ইয়র্কার। সো আলটিমেটলি যখনই ধরেন আপনাকে বাউন্স দিচ্ছে, আপনি তো রেডি থাকতেছেন যে মনে করতেছেন বাউন্স আসবে, তখনই একটা খাটো লেন্থের বল দিয়ে দিলে আপনি আউট হয়ে যাবেন, এটা স্বাভাবিকভাবেই একটা কমন ফ্যাক্টরে পরিণত হয়েছে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে এটা আসলে আপনার বেসিক ক্রিকেটের মধ্যে পড়ে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে প্যানিকটা বেশি করে দেখে তারা এই ভুলগুলো করে। এবং তাহিদ কথা যদি বলি, তাহিদ এবং লিটনের আজকের ব্যাটিং এর কথা যদি বলি, লিটনের যে ব্যাপারটা হচ্ছে, লিটন শুরু থেকেই যথেষ্ট ধরে খেলার ট্রাই করতেছিল। শুরুতে কিন্তু শ্রীলঙ্কা যথেষ্ট ভালো বল করছে, আমি শুধু বাংলাদেশে ক্রেডিট দিলে হবে না, শ্রীলঙ্কার অনেক ক্রেডিট আছে। শ্রীলঙ্কা বোলিং খুবই ভালো করতেছিল শুরু থেকেই, বাংলাদেশও প্যানিক করতেছিল, তারা সেই সুযোগটা নিচ্ছে। কিন্তু লিটন যে কাজটা করছে, সে উইকেট দেয়নি, বল ডট হচ্ছে, সিঙ্গেল নেওয়ার ট্রাই করতেছে, ইয়র্কার দিচ্ছে, সে কোনোভাবে ঠেকাচ্ছে, কিন্তু আলটিমেটলি তার যেটা এম ছিল যে উইকেট দিব না, এবং সে ওটাতে সফল, সে উইকেট দেয়নি। এতে যেটা হয়েছে কি, এদের থুসারা বা পাথিরানা যাদের কথাই বলি, এদের বলগুলো শেষ হচ্ছিল, এতে অপোনেন্টই আসলে বিপদে পড়ে যায়। যখন অপোনেন্টের একটা প্ল্যান থাকে, সাপোজ থুসারার কথাই বলি, থুসারাকে নিয়ে ওদের একটা প্ল্যান কি যে আমি থুসারার ওভারে এই কয়েকটা উইকেট নিব, কিন্তু ওরা দেখা গেল যখন দেখেন ব্যাটসম্যান শুধু ডট দিচ্ছে, উইকেট পাচ্ছে না, আলটিমেটলি যেটা হচ্ছে উইকেট পাচ্ছে না, বল ডট হচ্ছে, এতে কিন্তু অপোনেন্টের কোনো লাভ হচ্ছে না, কারণ হচ্ছে তাদের তো রান কম, 125 রান কিন্তু আহামরি রান না, এক ওভার মারলেই কিন্তু রান অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এই কারণে লিটনও এই জিনিসটা ফলো করতেছিল। এবং তাহিদের ব্যাপারটা দেখেন, তাহিদ যেটা করলো, সে হচ্ছে মারার বল যেগুলো তার হাতে যেহেতু স্ট্রোক ভালো আছে, কনফিডেন্সও তার ভালো, সে মারা বল মারতেছিল। এবং তার সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা ছিল, যে পার্টটা ছিল, সেটা হচ্ছে সে হাসানাঙ্গার ওই ওভারটাতে যখন দেখলো যে প্রত্যেকটা বল মারার মতো হচ্ছে, আগের ওভার কিন্তু সে দেখে খেলছে, আগের ওভার কিন্তু সে বল বুঝছে, তারপরে যখন দেখলো যে মারার বল, সে প্রথম 3টা বলে মারলো। ইভেন হচ্ছে 4 নাম্বার বলে অনেকেই বলতেছে 4 নাম্বার বলটাতে কেন শট করলো, 4 নাম্বার বলটাতে সে আসলে বলটা বুঝতে পারে না, বা বলটা যে জায়গায় পিচ করছে এটা একটু ডিফারেন্ট ছিল, বাট বলের কোনো আহামরি কোনো কিছু ছিল না, বলটা সোজাসুজি বলই ছিল, জাস্ট তাহিদ হৃদয়ের মিসটা হয়েছে, সে বলটা বুঝে নাই, বলের লাইনটা বুঝে নাই। সে যদি বলের লাইনটা বুঝতো, স্বাভাবিকভাবে সে এর আগেও যে শটটা করছে, বা এর আগে যে 3টা 6 মারছে, সেম ভাবে তার এটাও হইতো, সে জাস্ট একটু রুম নিলে যদি শটটা খেলতে পারতো, একটু জায়গা করে নিয়ে যদি শটটা খেলতে পারতো, ইজিলি বলে ব্যাটে কানেকশন হইতো এবং এটাও 6 হইতো। তো এখানে আসলে
তাহিদ হৃদয়কে আপনি খুব বেশি দোষ দিবেন না। আমি এই ধরনের ইনিংস সাপোর্ট করি, বাট যেহেতু বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যে প্রবলেমটা কি, বাংলাদেশের পরের ব্যাটসম্যানরা যারা নতুন ব্যাটসম্যান আসে তারা প্যানিক করে তারা আউট হয়ে যায়, যেটা আজকে আমরা দেখলাম। সো এই জায়গা থেকে আসলে তাহিদ হৃদয়ের হয়তো বা একটু উচিত ছিল যদি টিকে থেকে খেলাটা শেষ করে আসতে পারতো, তাহলে আমাদের জন্য এত টেনশনের কারণও থাকতো না বা আমরা এতটা ভয়ে থাকতাম না। কারণ আলটিমেটলি কিন্তু দিন শেষে আমাদেরকে যে জিতাতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। দেন আমি আসবো সাকিব আল হাসানের। সাকিব আল হাসানের বোলিং আজকে তেমন ভালো হয় নাই, এটা কোনো ম্যাটার না, সে সবসময় ভালো বল করে। সাকিব প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো প্লেয়ার, বাট সাকিবের যে জিনিসটা আমি সেই শুরু থেকে মানে গত 15, 16, 17 বছর যতদিন ধরে সাকিব খেলতেছে এখন পর্যন্ত ম্যাক্সিমাম টাইমে সাকিবের একটা সমস্যা হচ্ছে, সাকিব যেহেতু ভালো হিট করতে পারে, সাকিব হচ্ছে ম্যাচের যে কোনো সময় সিচুয়েশন না বুঝে সে হিট করতে যায়। এখন এতে যেটা হয় কি, অনেক সময় আপনার কাজে দিবে, অনেক সময় হিতে বিপরীত হবে। এখন সাকিবের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম হিতে বিপরীত হয়। সাকিবের ক্ষেত্রে এরকম অনেকগুলো ম্যাচ আছে যেগুলো হচ্ছে আমরা জয়ের মধ্যে ছিলাম, যেখানে আসলে রিল্যাক্সে খেললে আমরা ম্যাচটা জিতে যাচ্ছি, সেই জায়গায় সাকিব আউট হলো এবং পরবর্তী যারা ব্যাটসম্যান আছে তারা এসে তারাও কলাপস করলো, বাংলাদেশ ম্যাচ হেরে গেছে, এরকমও রেকর্ড বাংলাদেশে আছে। এখন এখানে আপনি বলতে পারেন এখানে সাকিবের দোষ কি, সাকিব তো আসলে সে যেহেতু উপরে তার পিছনে অনেকগুলো ব্যাটসম্যান আছে সে সেটা বুঝে মারতে গেছে। এই ম্যাচের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সাকিবের পরে কোনো আমাদের ব্যাটসম্যান ছিল না, স্বীকৃত ব্যাটসম্যান ছিল না। বাট ইংল্যান্ডের সাথে যে ম্যাচটার কথা আমি বলবো, যেটা হচ্ছে সে ওয়ানডে সিরিজের ম্যাচ ছিল 2016-তে, সে এরকম প্রায় 71 করে ফেলেছিল, সে মারতে গেল আউট হয়ে গেল। আমাদের খুব বেশিও দরকার ছিল না, আমাদের 38 বলে 36 রান দরকার ছিল, এরকম 52 বলে 39 রান মনে হয় দরকার ছিল প্রবাবলি, কিন্তু আমরা ম্যাচটা হেরেছি। তো এই এই জিনিসটা শুধু আমি একটা এক্সাম্পল বললাম, এরকম অনেকগুলো আছে। এটা আসলে সাকিবের এক ধরনের নেচার যে সে আসলে ওই সময়টাতে তার যে ভুলটা সে করে সে হচ্ছে প্রচুর মারতে যায়। এখান থেকে আসলে তার বের হইতে হবে। কারণ কি দেখেন, আমাদের কিন্তু আলটিমেটলি রিয়াদ সাকিব এই দুজনের উপরে আমাদের ভরসাটা সব থেকে বেশি এই দলটার মধ্যে, কারণ তারা সিনিয়র। এটা আপনি যাকে জিজ্ঞেস করেন, আমি 100 বার কোয়েশ্চেন করলে 100 বারই বলবো যদি আমার উইকেটে রিয়াদ, সাকিব, তামিম বা মুশফিক এরা থাকে, আমি সবসময় এদের উপরে বেশি ভরসা করবো। কারণ এই নামগুলোর উপরে শুধু আমি ভরসা করবো না, এই নামগুলোর উপরে অপোনেন্টও চিন্তা করবে যে তারা ফর্মে থাকুক অফর্মে থাকুক, তারা যখন উইকেটে থাকে সেটা অপোনেন্টের জন্য ঝামেলার কারণ হচ্ছে তারা যে কোনো সময় রান নিয়ে নিতে পারবে, যে কোনো সময় সেটেল হয়ে যেতে পারবে। তো এই জায়গা থেকে সাকিব আর রিয়াদের যখন একসাথে ছিল তখন যদি সাকিব ওই শটটা খেলে আউট না হতো, ম্যাচটা আমরা ইজিলি শেষ করতে পারতাম, আমাদের এত প্যানিক হতে হতো না। কারণ দেখেন সাকিব আউট হওয়ার পরেই কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, রিশাদ আসলো, রিশাদ পারলো না, রিশাদ আউট হয়ে গেল। যদিও এখানে রিশাদের দোষ আমার কাছে অনেক বেশি। রিশাদ যে জিনিসটা করতে গেছে, সে এসে প্রথম বলে মারতে গেছে। আসলে সবসময় আপনার কাউন্টার অ্যাটাক হবে না, কাউন্টার অ্যাটাক একজন করছে এটা ঠিক আছে, তারা যেটা করছে সে কিন্তু বল দেখে বুঝে কিছুক্ষণ উইকেটে থেকে তারপরে করছে। এখন সবাই যদি কাউন্টার করতে যায় তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হবে কি, আমাদের অপশন হাতে কম, যেহেতু আমাদের বলের থেকে রান অনেক কম, প্রায় হচ্ছে 10 বল ডিফারেন্স ছিল, সো আমরা ইজিলি সিঙ্গেল নিয়ে নিয়ে খেলতে পারতেছি। সেখানে রিশাদের আসলে দরকার ছিল না এভাবে না দেখে বল ব্যাট ঘুরানো। সেম কাজটা কিন্তু তানজিম হাসান সাকিব সেও কিন্তু সেম কাজটা করছে। তো এই জিনিসটা বাংলাদেশকে একটু কাজ করতে হবে। আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ বোলিং এ যথেষ্ট ভালো করছে। বাংলাদেশ যদি ইন ফিউচারে যে 3টা ম্যাচ আছে, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের 3টা ম্যাচ, এখান থেকে আমার কাছে মনে হয় পরের ম্যাচ যেটা সাউথ আফ্রিকা, সেটাতে বাংলাদেশ কোনো ধরনের প্রেশার না নিয়ে বাংলাদেশের দরকার রিল্যাক্সে ম্যাচটা খেলা, এবং ওই ধরনের যদি বাংলাদেশ এখনকার অ্যাপ্রোচটা যদি ঠিক রাখতে পারে, এখন একটা উইনিং কম্বিনেশন চলে আসছে, এই যে ভুলগুলো ছোট ছোট ভুলগুলো এগুলো যদি ঠিক করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা সুপার এইটে অবশ্যই উঠবো। এবং এই ম্যাচ থেকে যে পজিটিভ বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে আমাদের কনফিডেন্সটা আবার গেইন করতে পারছি আমরা, আমাদের এই যে সমালোচনা হচ্ছিল সেটা দূর হবে এবং সবার মধ্যে পজিটিভনেসটা আসবে। আর এই যে ভুলগুলো যেগুলো করলাম ভুলগুলো অ্যাভয়েড করতে হবে। আই হোপ যদি এই জিনিসগুলো বাংলাদেশ ফলো করতে পারে তাহলে বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচগুলো আরো ইজি হয়ে যাবে। আজ এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ।